হোয়াট ইজ পপুলেশন? পপুলেশন শব্দটি সবাই কম বেশি শুনেছে, ভুলেও গেছে। তো তারপর কি লগ দশা, উল্টো যাচ্ছে, ঠিক আছে? আসলে এরকম করে নাম্বারিং করা ছিল, আমি এরকম করেই। তো লগ দশায় কি হবে, এটা কি হয়, এক্সপোনেনশিয়াল দশা বা লগ দশায় কি হয়, কোনো পপুলেশনের জীবের বৃদ্ধি দ্রুত হারে হবে। এখানে যেমন কম সময় আস্তে আস্তে হচ্ছিল, এটা দ্রুত হারে হবে, তখন একটা বড় ক্র্যাশ ঘটে, এইভাবে ডিক্লাইন হয়ে যায় এই টোটাল গ্রোথটা। এইভাবে যখন ক্যারিং ক্যাপাসিটি, আমি যেমন মিষ্টির ব্যাপারটা বললাম, 40টা মিষ্টির ক্যাপাসিটি আছে, 40টাই রাখবে। তারপর ওই পপুলেশনে যখন 40-এর বেশি, 41টার, মানে এখানে যেমন ইন্ডিভিজুয়াল মিষ্টির কথা বলতেছি, সেই অনুযায়ী কি হবে, তখন ওই পাত্রটা নিশ্চয়ই খারাপ হবে, ভেঙে যাবে বা কিছু একটা হবে, সেটা অত ফোকাস করার দরকার নেই। তো এক্ষেত্রে কি হবে, যখন একটা পপুলেশনে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, হতে 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 যখন ক্যারিং ক্যাপাসিটি যেটা ক্রস করে গেল, তখন এর মধ্যে হঠাৎ করে একটা কি দেখা যাবে, ডিক্লাইন হবে, ঠিক আছে? কি ঘটবে, ক্র্যাশ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জানবো বৃদ্ধি দশা বা গ্রোথ কার্ভ। এখানে গ্রোথ কার্ভ লেখা হয়েছে, আসলে এটা হবে বৃদ্ধি দশা, যেটা আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটার ব্যাপারে প্রথমে জানতে গেলে আমাদের গ্রোথ কার্ভ কেন দরকার বা কিসের প্রয়োজনীয়তা, সেটার ব্যাপারে বলি। আমরা পৃথিবীতে তো প্রত্যেক জীবের নিজস্ব একটা অবস্থান থাকে, যেখানে জীবটি বড় হয়, বাসস্থান থাকে যেখানে জীবটি বড় হয়, খাবার খায়, বড় হয়, তারপর নিজের রিপ্রোডাকশন করে এবং অন্য জীব তৈরি করে, তারপর একদিন মারা যায়। তো যে জীবের যে বৃদ্ধি হচ্ছে দিন পর দিন, তো সেই বৃদ্ধিকে আমরা যদি এক্সামিন করব, তো কীভাবে, তো সেই হিসাবে আমরা গ্রোথ কার্ভ বা যেটা আমরা বলি বৃদ্ধির লেখচিত্র বা গ্রোথ কার্ভের মাধ্যমে আমরা সেটা ডিটারমাইন করব। তো আজকে প্রথমে জানতে গেলে আমাদের একটা টার্ম না জানলেই নয়, যে পপুলেশন। পপুলেশন, হোয়াট ইজ পপুলেশন? পপুলেশন শব্দটি সবাই কম বেশি শুনেছে, আবার ভুলেও গেছে। তো সেই ক্ষেত্রে বলি যে নাম্বার অফ organism of a particular species occupying a particular area at a particular time, ঠিক আছে? নাম্বার অফ অর্গানিজমস অফ এ পার্টিকুলার স্পিসিস। নাম্বার অফ অর্গানিজম মানে প্রত্যেকটি জীব একটি প্রজাতির অন্তর্গত, যা অকুপাইং মানে অধিকার করে রাখা, মানে থাকে এট এ পার্টিকুলার এরিয়া, একটি নির্দিষ্ট স্থানে, ঠিক আছে? অ্যাট এ পার্টিকুলার টাইম, একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জীব একটি প্রজাতি থেকে, মানে একটি প্রজাতির অন্তর্গত যে জীব বসবাস করে, তাকে আমরা বলবো পপুলেশন, ঠিক আছে? তো পপুলেশনের ক্ষেত্রে এখন আমরা যদি এই গ্রোথ কার্ভ যে নির্মাণ করা হয়েছিল, সেই ক্ষেত্রে যদি বলি যে পপুলেশন যে কিভাবে আমরা নির্ধারণ করব, সেক্ষেত্রে জানতে গেলে আমাদের দুটো লেখচিত্র পড়তে হবে। তো সেই দুটো লেখচিত্রের মধ্যে একটি হলো কি জে শেপড গ্রোথ কার্ভ, আরেকটা কি এস শেপড গ্রোথ কার্ভ। এখন দেখো, এস শেপ গ্রোথ কার্ভ আর জে শেপ গ্রোথ কার্ভ, এটি লেখচিত্রে আকার দিয়েই আমরা নাম দিয়েছি, জে শেপড আর এস শেপড, ঠিক আছে? যেমন জে শেপডকে আমরা বলতে পারি এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, আর এস শেপকে বলতে পারি লজিস্টিক গ্রোথ কার্ভ। সেক্ষেত্রে পরে যাচ্ছি। তো জে শেপড গ্রোথ কার্ভের ক্ষেত্রে যে কিভাবে আমরা লেখচিত্রটা বানাবো, সেটা একবার দেখে নিই। তো একবার দেখি ক্যামেরাতে সব দেখা যাচ্ছে কিনা। ওকে, তো এটা মুছি। প্রথমে আমরা হেডিং করব জে শেপড গ্রোথ কার্ভ।
যে শেপ গ্রোথ কার্ভের ক্ষেত্রে আমরা যে অক্ষগুলো কি হিসাবে পুট করব সেটা একবার জানি। অক্ষগুলোতে কি পুট করব এবং কিভাবে পুট করব। যদি আমরা এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস বরাবর টাইম অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর, যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার বৃদ্ধি তোমরা লিখতে পারো। পপুলেশন ডেন্সিটি মানে ওখানে যত পরিমাণ ইন্ডিভিজুয়ালস বৃদ্ধি করবে। পপুলেশন ডেন্সিটি না লিখে তোমরা লিখবা জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যা আকার বৃদ্ধি, এরকম লিখতে পারো। ঠিক আছে, তো কার্ভটা হয় এরকম যে আমরা যদি পুট করি, এটাকে কি বলা হয় ওয়াই অ্যাক্সিস, এটা কি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এখানে এই বরাবর কি করলাম আমরা টাইম প্লট করলাম, এই বরাবর কি করলাম ডেন্সিটি বা পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার আকার লিখবে বাংলাতে। ঠিক আছে, তো লজিস্টিকের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ক্ষেত্রে যে সেট কার্ভ বা কি বললাম এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে কি হয় যে এরকম ভাবে কার্ভটা হয় এরকম, এটি যে শেপের মতো না, সেই জন্য কি নাম যে শেপ কার্ভ। এখানে কয়েকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই একটা লাইন, তো এই লাইনটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ধারণ ক্ষমতা। এই টার্মিনোলজি গুলো লিখবে, বা এটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। ক্যারিং ক্যাপাসিটি বা এটাকে কে দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, কে দিয়ে ডিনোট করা হয়। আর এই পাশে যে দশা তাকে বলি আমরা ল্যাগ, এটাকে বলবো লগ। ঠিক আছে, ল্যাগ দশা আর লগ দশা। তো ল্যাগ দশা আর লগ দশা, আর এটাকে বলি ধারণ ক্ষমতা। ঠিক আছে, এটা কি যে শেপ কার্ভ। এই লগ দশাকেই আমরা বলবো এক্সপোনেনশিয়াল দশা। এক্সপোনেনশিয়াল বাংলায় লিখে দিচ্ছি এক্সপোনেনশিয়াল শিয়াল দশা। এখন টার্মিনোলজির ক্ষেত্রে এক একটা করে আসি। এই দুটো তো বলাই আছে, টাইম আর কি নির্দিষ্ট সময়ের রেসপেক্টে আমরা কার্ভটা করলাম। এখন যদি আমরা ধারণ ক্ষমতার ব্যাপারে আসি, তো ধারণ ক্ষমতা কি হবে, এটা মুছি। ধারণ ক্ষমতা, তারপর কি টার্ম ল্যাগ দশা, তারপর সিকোয়েন্স অনুযায়ী লিখলাম না, এমনি লিখছি লগ দশা, বা এটাকে এক্সপোনেনশিয়াল দশা বলা হয়। তো ল্যাগ দশার ক্ষেত্রে, ল্যাগ দশার ক্ষেত্রে যে গ্রোথটা দেখো তোমরা, একটা পপুলেশন, ঠিক আছে, পপুলেশনে একটা জীবের যে বৃদ্ধি হচ্ছে, সেটা প্রথমে কি একবারে বৃদ্ধি হয়ে যাবে। সাধারণ জ্ঞান কি মনে হয়, সাধারণ জ্ঞানে মনে হচ্ছে না যে আস্তে আস্তেই কোনো জিনিস বৃদ্ধি ঘটবে। তো আস্তে আস্তে যখন বৃদ্ধি ঘটে কোনো পপুলেশনে, যখন একটা জীব নিজের সঙ্গে যখন মানানসই হবে, পপুলেশনের সঙ্গে একটা পরিবেশে এনভায়রনমেন্টের সঙ্গে যখন মানানসই হবে, তার বড় হতে আস্তে আস্তে টাইম লাগবে। তো সেই টাইমটাকে আমরা বলবো ল্যাগ দশা। ঠিক আছে, এটা সবার প্রথম দশা। তারপর কি লগ দশা, উল্টো যাচ্ছি। ঠিক আছে,
আসলে এরকম করে নাম্বারিং করা ছিল, আমি এরকম করেই লিখলাম। তো লগ দশায় কি হবে, এটা কি হয়, এক্সপোনেনশিয়াল দশা বা লগ দশায় কি হয়, কোনো পপুলেশনে জীবের বৃদ্ধি দ্রুত হারে হবে। এখানে যেমন কম সময় আস্তে আস্তে হচ্ছিল, এটা দ্রুত হারে হবে। যখন এখানে জীবের বৃদ্ধি দ্রুত হারে হচ্ছে, তখন সেই দশাকে আমরা বলবো এক্সপোনেনশিয়াল দশা। তো এক্সপোনেনশিয়াল দশা যে এক্ষেত্রে একটা টার্ম আমরা বলবো, যে এটা দিয়ে প্রশ্নও আসে, যে অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট, ঠিক আছে। এটা কি, এটা হলো কি, এক্সপোনেনশিয়াল দশায় যখন জীবের বৃদ্ধি হচ্ছে দ্রুত হারে, এটা হলো চূড়ান্ত বৃদ্ধি। জীবের চূড়ান্ত বৃদ্ধি কোনো পপুলেশনে, তাকে আমরা বলবো অ্যাসিম্পটোট, ঠিক আছে। কি বলবো, অ্যাসিম্পটোট, অর্থাৎ জীবের চূড়ান্ত বৃদ্ধি, বা এটাকে বলতে পারি চূড়ান্ত বৃদ্ধির পর্যায়, ঠিক আছে, অ্যাসিম্পটোট। তো এক্ষেত্রে মনে রাখবে, এটাকে যদি আমরা কে বলতেছি, ঠিক আছে, এটা বলে আর বললাম, ঠিক আছে। আর এর টার্মিনোলজির ক্ষেত্রে আমরা পরে আসতেছি, যে আর হলো কি বায়োটিক পোটেনশিয়াল, সেটা একটা টার্ম আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটার ব্যাপারে অনেক প্রশ্ন আসছে, কিন্তু এটা এখন অ্যাভয়েড করো। এটা হলো কে, ক্যারিং ক্যাপাসিটি কে, ঠিক আছে, এতটুকু মনে রাখো। এখন হলো, এখন এক্সপোনেনশিয়াল দশা শেষ, এখন আসি ধারণ ক্ষমতার ব্যাপারে। ধারণ ক্ষমতা কি, পরিবেশ এনভায়রনমেন্টে যখন জীব গ্রোথ করছে, বৃদ্ধি হচ্ছে জীবের, তো জীবের এক সময় এনভায়রনমেন্ট আর বৃদ্ধির সময় যে লেখচিত্রটা দেখছো, তো এই জায়গাটা যে একটা লাইন, অর্থাৎ একটা পর্যায়ে জীবের যে বহন ক্ষমতা পরিবেশ আর নিতে পারে না, অর্থাৎ এর চেয়ে বেশি হলে পরিবেশের ক্ষতি, নয়তো জীবের ক্ষতি হবে, ঠিক আছে। এই যে চূড়ান্ত বৃদ্ধি, তাকে আমরা বলবো ধারণ ক্ষমতা। কোনো পপুলেশনে ক্যারিং ক্যাপাসিটি হলো যে কোনো জীব যখন বৃদ্ধি হবে, তার চূড়ান্ত বৃদ্ধির যে ক্ষমতা পরিবেশে যতটা নিতে পারে, ওর যে আশ্রয়, খাদ্য, রিপ্রোডাকশনের মতো যে সহজ ব্যবস্থা, বা ওই যে জীবের মানানসই পরিবেশ, অ্যাটমসফিয়ার, সেটা যে ক্ষমতা পরিবেশের, তাকে আমরা বলবো ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্যারিং ক্যাপাসিটি কি হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট ক্যান বি সাপোর্টেড বাই অ্যান এনভায়রনমেন্ট, ঠিক আছে। যেমন অ্যাসিম্পটোট কি ছিল, যে চূড়ান্ত বৃদ্ধির পর্যায়, ঠিক আছে। আর ধারণ ক্ষমতা কি হবে, এর ক্ষেত্রে আমি যদি লিখি যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট ক্যান বি সাপোর্টেড by an environment. এখন অ্যাসিম্পটোট আর ধারণ ক্ষমতার মধ্যে অনেকজনই কনফিউশনে আছে, যে এই ক্ষেত্রে চূড়ান্ত বৃদ্ধির পর্যায়ে, এটা স্টেজের ক্ষেত্রে বলছে, যে ক্ষেত্রে জীবের চূড়ান্ত বৃদ্ধি হয়ে যাবে, মানে কোনো একটা পপুলেশনে যদি 20, 30, 40, 50 এরকম করে হাইয়েস্ট দেখা গেলো 100 অবধি বৃদ্ধি হলো, তো 100টার যে বৃদ্ধির যে স্টেজটা, সেটাকে আমরা বলবো অ্যাসিম্পটোট। আর 100 জন যে ইন্ডিভিজুয়ালস যে ওই পরিবেশে থাকতে পারলো লাস্ট অবধি, সব থেকে বেশি 100, সেই ক্ষমতাটাকে আমরা বলবো পরিবেশে কি, ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তাহলে ধারণ ক্ষমতা বোঝা গেল। এখন আরেকটি টার্ম আছে, তো তোমরা এতটুকু তুলে নেবে আশা করি। তো আমি আরেকটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যে ধারণ ক্ষমতা আর অ্যাসিম্পটোট যে টার্মিনোলজিটা আছে, তার মধ্যে কি পার্থক্য। ধরো একটা ঘরে আমি কি বলে জিনিস রাখবো, তো জিনিস রাখার ক্যাপাসিটি মানে একটা
ঘরে বলতে কি একটা ধরে নাও একটা ছোট পাত্রে আমি একটা ধরে নাও মিষ্টি রাখবো, তো মিষ্টি রাখার ক্যাপাসিটি হলো কি, ক্যাপাসিটি মানে কি ওর যত ক্ষমতা, মিষ্টি রাখার ক্ষমতা হলো 40টা, আর সর্বোচ্চ যে মিষ্টি রাখা হয়েছে সেটা কত, 40টাই রাখা যাবে। তো এইটা হলো ওর ক্ষমতা, এর বেশি হলে, এরপরে আমি বোঝাচ্ছি, দেখো এর বেশি হলে তোমরা বলবে একটু বেশি হতে তো পারে, তখন এর সঙ্গে তাহলে এর পার্থক্যই বা কি হলো, 40টা ক্ষমতা আর এখানে ম্যাক্সিমাম ধরো এখানে 40 না হয় 30ই ধরলাম, ঠিক আছে, 30ই ধরলাম, তাহলে এক্ষেত্রে কি হবে, যখন 40 ক্যারিং ক্যাপাসিটি 30 হলো তো এটা মানানসই আছে, এরপর হলো 40, বুঝবে ব্যাপারটা ভালো মতো, 40 হলো এটাও মানানসই, যেই হবে 41, 42, 43, তোমার কি মনে হচ্ছে, তো পাত্রটা কি ফেটে যাবে বা বাইরে চলে আসবে জিনিসগুলো, তো তখন এই গ্রোথ কার্ভে এরকমই হয় যখন পপুলেশন অত্যধিক হারে বৃদ্ধি ঘটে, এখন তো বৃদ্ধি ঘটছে, যখন ক্যারিং ক্যাপাসিটি দেখো ক্রস করে গেল তখন একটা বড় ক্র্যাশ ঘটে, এইভাবে ডিক্লাইন হয়ে যায় এই টোটাল গ্রোথটা। এইভাবে যখন ক্যারিং ক্যাপাসিটি, আমি যখন মিষ্টির ব্যাপারটা বললাম যে 40টা মিষ্টি রাখার ক্যাপাসিটি আছে, 40টাই রাখবে, তারপর ওই পপুলেশনে যখন 40-এর বেশি 41টার, মানে এখানে যেমন ইন্ডিভিজুয়াল মিষ্টির কথা বলতেছি, সেই অনুযায়ী কি হবে তখন, ওই পাত্রটা নিশ্চয়ই খারাপ হবে, ভেঙে যাবে বা কিছু একটা হবে, সেটা অত ফোকাস করার দরকার নেই। তো এক্ষেত্রে কি হবে, যখন একটা পপুলেশনে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে, হতে 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 যখন ক্যারিং ক্যাপাসিটি যেটা ক্রস করে গেল, তখন এর মধ্যে হঠাৎ করে একটা কি দেখা যাবে, ডিক্লাইন হবে, ঠিক আছে, এই কি ঘটবে, ক্র্যাশ, ক্র্যাশ, ডিক্লাইন হয়ে যাবে, এই দশাকে আমরা কি বলবো, ডিক্লাইন দশা, মনে রাখবে, ইংলিশ টার্ম লেখাই ভালো, তো বাংলা লিখে দিচ্ছি, ডিক্লাইন দশা, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, ডিক্লাইন ঘটবে, এটা তো একটা সোজা এক্সাম্পল দিয়ে বোঝানো গেল। বা পাত্রে জল যখন দিচ্ছি, এত লিটার জল দেওয়ার ক্ষমতা, যখন বেশি দিব তখন কি উপচায় পড়বে, এরকম ব্যাপারটা ভাবো। আর আরেকটা জিনিস, যে ক্র্যাশ করবে, এখন বলো যে তোমরা যে ক্র্যাশ করবে কেন, এখন একটা কারণ যে খাদ্য সংকট, অত্যধিক পপুলেশন, এতগুলো খাদ্য দিবে কোথার থেকে, একজন আরেকজনের খাদ্য নিয়ে মারপিট করে নিজেদের মধ্যে লড়াই করে মরে যাবে। আমরা তো পড়েছি ওই ডারউইনের মতবাদে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, কিন্তু ওখানে সংগ্রামটা নিজেদের মধ্যে এত পরিমাণে হবে যে ওদের যত ইন্ডিভিজুয়াল স্পিসিসের যে পপুলেশনই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো কি হবে, খাদ্য সংকট, জননে অসুবিধা, তারপর ইত্যাদি অনেক অসুবিধা আছে, সেই সব কারণের জন্য এটা ক্র্যাশ করবে। এই জন্য যে শেপটার যদি আমরা কয়েকটা বৈশিষ্ট্য যদি লিখি, তাহলে আমরা কি বলতে পারি, যে শেপ কার একটা স্মল সাইজ পপুলেশনের উদাহরণ। স্মল সাইজ পপুলেশন বলতে যেসব পপুলেশন বেশি স্থায়ী নয়, অর্থাৎ একটা ছোট, আমরা রেশমের ক্ষেত্রে বলি, যদি রেশম মত, সেক্ষেত্রেও তো অনেকগুলো পপুলেশন হয়, 2500 2000 এরকম ডিম পারে, কিন্তু কত ডিম নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা ছোট একটা পপুলেশনের ক্ষেত্রেই ঘটতে পারে যে শেপ কার। দুই নাম্বার উদাহরণ কি বলতে পারি আমরা, ঠিক আছে, তাহলে স্মল সাইজ পপুলেশন, এটা স্মল ইন সাইজ, আমি কি লিখে দিব, এক মিনিট তাহলে লিখে দিচ্ছি ওর কয়েকটা বৈশিষ্ট্য, এটা তোমরা খাতায় ওইভাবে লিখবে না, রাফলি মনে রাখো খালি, এই পাশে লিখে দিচ্ছি। এখন দেখো, এক নম্বর কি, স্মল ইন সাইজ, আর এক্ষেত্রে একটা বৈশিষ্ট্য মনে রাখবে, বৈশিষ্ট্য না, যে শেপ কার মানে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার, ঠিক আছে, এটা আর বললাম না। তারপরে কি হতে পারে, একটা তো হলো যে স্মল ইন সাইজ, আমি রেশমের উদাহরণ দিলাম। এখন দেখো স্মল ইন সাইজ, তারপরে কি বললাম যে গ্রোথ কিন্তু
এই যে এক্সপোনেনশিয়াল দশা, মানে কি খুব দ্রুত হারে হবে, চূড়ান্ত বৃদ্ধির পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাবে, তারপরেই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাসিম্পটট অবধি দশা অবধি পৌঁছে যাবে। স্মল ইন সাইজ আছে, সাইজ ছোট বলতে কি বৃদ্ধি বলা যাচ্ছে না, একটা ছোট সাইজের পপুলেশন বলছি। এখন যদি বৃদ্ধি বেশি হয় তার মানে কি রিপ্রোডাকশন বেশি হবে, রিপ্রোডাকশন হাই। ঠিক আছে, রিপ্রোডাকশন হাই বা রেট অফ রিপ্রোডাকশন হাই, এটুক মনে রাখো। ঠিক আছে, রেট অফ রিপ্রোডাকশন হাই। তারপর কি 3 নাম্বার বলতে পারি আমরা যে এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে প্যারেন্টাল কেয়ার এদের ক্ষেত্রে আমি বলি, দেখো প্যারেন্টাল কেয়ার মানে কি হিউম্যানের ক্ষেত্রে যেমন আমরা বলি যে আমাদের মা বাবার আমাদেরকে যেমন ভাবে যত্ন করে শাসন করে বড় করে, প্যারেন্টাল কেয়ার অনেক ক্ষেত্রেই দেখা যায়, ম্যামালসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু যে শেপড কার্ভ যেসব পপুলেশন প্রদর্শন করে সেসব ইন্ডিভিজুয়াল স্পিসিসে যে আছে, যেমন রেশম মথের ক্ষেত্রে আমরা যদি বলি ডিম পারলো 2000 2000, কিন্তু তার মধ্যে যে মরে গেল সেটা কোনো খবর নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্যারেন্টাল কেয়ার এখানে দেখা যাবে না। ঠিক আছে, প্যারেন্টাল কেয়ার দেখা যাবে না। 4 নাম্বার কি, 4 নাম্বার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ক্র্যাশ করছে, পপুলেশন ধ্বংস হচ্ছে, মানে কি এদের লাইফ স্প্যান স্মল। এটার ব্যাপারে আর কিছু বলার নেই, পপুলেশন যখন ক্র্যাশই করে যাচ্ছে তো লাইফ স্প্যান কি হবে, স্মলই হবে। এবার তোমরা এই সব জিনিসটা একবার ঠান্ডা মাথায় দেখো, তারপর আমি এটা নিটে আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখো, ধরো এটা প্রথমে তুলে নাও তারপরে বলছি। তো পপুলেশনের আকার যদি আমরা এখন, এর আগেগুলো তো তোলা হয়েছে, এখন পপুলেশনের আকার, জন্মহার এবং মৃত্যু হার, এক্ষেত্রে যদি বলি জন্মহার মৃত্যু হার কি এই ব্যাপারে একটি ভিডিও আসবে, তোমরা একটা দেখে নেবে। আমি একটা সূত্র খালি লিখে দিচ্ছি, পপুলেশনের আকারকে বা পপুলেশন ডেনসিটি বলে দিলাম, পপুলেশন আকার বা ডেনসিটি যদি আমরা এন ডিনোট করি, জন্মহার বা মৃত্যু হার বলা যাবে না, জন্মহারকে যদি আমরা বি আর মৃত্যু হারকে যদি আমরা ডি বলে ডিনোট করি, এবং এইভাবে যদি 3টা লিখলাম, তাহলে আমরা যদি পপুলেশন বৃদ্ধি বা হ্রাস বার করতে যাই, তাহলে কি হবে, dn বাই dt হবে পপুলেশন বৃদ্ধি বা হ্রাস, dt মানে এটা অবকলনের ছোট ক্ষেত্রে আমরা হিসাব করছি, dn বাই dt, পপুলেশন বৃদ্ধি বা হ্রাস dn বাই dt করলাম, তাহলে কি হয় b মাইনাস d। এটা যখন হবে, কখন হবে, যখন পপুলেশনের সাইজ কনস্ট্যান্ট এবং মাল্টিপ্লিকেশন ইজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তখন আমরা বলতে পারি যে b মাইনাস d ইকুয়াল টু dn বাই dt, পপুলেশনের বৃদ্ধি বা হ্রাস কি হবে, জন্মহার মাইনাস মৃত্যু হার সমান হবে। কিন্তু যখন আমরা মেন এইসব ক্ষেত্রে বা আসল যেটা বলবো, কোনোদিন তো পপুলেশন সাইজ কনস্ট্যান্ট থাকবে না, সেক্ষেত্রে আমরা এনটা এখানে গুণ করব। ঠিক আছে, এখন এটা হলো মেন ফর্মুলা। আর আমি একটু আগে বলেছিলাম আর মানে কি, বায়োটিক পোটেনশিয়াল, আর ইকুয়াল টু কি, বায়োটিক পোটেনশিয়াল। মনে রাখো, জন্ম হার এবং মৃত্যু হারের যে গ্যাপ অর্থাৎ যে পার্থক্য,
তাকে আমরা বলবো বায়োটিক পোটেনশিয়াল। ঠিক আছে, আর বি মাইনাস ডি ইকুয়াল টু কি হবে, আর। তাহলে এই আরটা যদি এখানে বসাই তাহলে কি হবে, ডিএন মাইনাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন। ঠিক আছে, এটা অবকলন করে এসেছে। ঠিক আছে, অবকলন বলতে এটা নির্দিষ্ট ক্ষেত্রে বার করলাম আমরা, ডিএন বাই ডিটি সাপেক্ষে এনকে, অর্থাৎ পপুলেশন বৃদ্ধি বা হ্রাস। আমরা ত্বরণ পড়েছি, তখন ক্ষেত্রেও আমরা এরকম ভাবে বেগ বৃদ্ধি বা হ্রাস করেছি, ওটা তো ফিজিক্সের জিনিস, অত মনে রাখার দরকার নেই। পপুলেশন বৃদ্ধি বা হ্রাস ডিএন বাই ডিটি ইকুয়াল টু বি মাইনাস ডি ইন্টু এন, অর্থাৎ আর এন। আর কি, বায়োটিক পোটেনশিয়াল, জন্মহার মাইনাস মৃত্যুহার। ঠিক আছে, তো বন্ধুরা এই ভিডিওটা এতটুকুই, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং পরে আমরা আলোচনা করব নেক্সট দিন লজিস্টিক গ্রোথ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।